ডিয়ার স্টুডেন্টস, আবার তোমাদের সামনে অনলাইন ক্লাস কার্যক্রমে হাজির। আমাদের সেই আগের চ্যাপ্টারের বাকি অংশ পড়াবো। আজকে হলো লেকচার 3। হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। থ্যাঙ্কস টু অলমাইটি অ্যান্ড সরি টু সে, গত ক্লাসে অর্থাৎ লেকচার 2-এ আমার একটা জিনিস পড়ানোতে একটু ল্যাক হয়েছিল, অর্থাৎ পড়াইছিলাম না। সেটা হলো আবেশহীন কুণ্ডলী। দেখো, স্বকীয় আবেশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যখন বর্তনীতে স্বকীয় আবেশের ফলে কি হয়? মূল প্রবাহের একটা বিপরীতমুখী প্রবাহ সৃষ্টি হয়, যা কিনা আমাদের কি করে? আমাদের পরীক্ষালব্ধ মানের উপর একটা প্রভাব বিস্তার করে। কোনো কুণ্ডলীর স্বকীয় আবেশ নির্ভর করে কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কুণ্ডলীর পাক সংখ্যা, কুণ্ডলীর পাকগুলোর মধ্যবর্তী পারস্পরিক দূরত্ব ইত্যাদির উপর। ঠিক আছে? আচ্ছা, কুণ্ডলী যত ভালোই হোক না কেন, তার কিছু না কিছু স্বকীয় আবেশ থাকবেই। এই স্বকীয় আবেশটাকে ন্যূনতম করার জন্য একটা বিশেষ পদ্ধতিতে একটা কুণ্ডলী তৈরি করা হয়। এটাকে বলা হয়েছে আবেশহীন কুণ্ডলী। এখন যে তারের কুণ্ডলী তৈরি করতে হবে, আবেশহীন কুণ্ডলী তৈরি করতে হবে, সেই তারটাকে দুইটা ভাঁজ করে অতঃপর সেটা একটা ববিনের উপর অথবা একটা কুপরিবাহী দণ্ডের উপর পেঁচানো হয়। পেঁচানো হলে দেখো, পাশাপাশি দুইটা প্রবাহ বিপরীতমুখী, এই একটা প্রবাহ এই দিক আর একটা প্রবাহ এই দিক। দেখো, এই একটা প্রবাহ এই দিক আর একটা প্রবাহ এই দিক। এই পাশাপাশি কিন্তু বিপরীতমুখী সমান প্রবাহের ক্রিয়ায় কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক একটা স্বকীয় আবেশ একটা আরেকটারে নাকচ করে দেয়, ফলে তার কোনো স্বকীয় আবেশ থাকে না। তখন এইটাকে আমরা বলতেছি স্বকীয় আবেশ, আবেশহীন কুণ্ডলী। স্টুডেন্টস, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাব পারস্পরিক আবেশের ব্যবহার। পারস্পরিক আবেশের ব্যবহার। এটা হলো ট্রান্সফর্মার বা রূপান্তরক। ইংরেজিতে বলা হয় ট্রান্সফর্মার। এটা সাধারণত আমরা বাসাবাড়িতে রাস্তাঘাটে দেখি। বাসাবাড়ির সামনে রাস্তায় দুইটা বৈদ্যুতিক খাম্বার মাঝখানে একটা জিনিস রাখা হয়, সেটাই ট্রান্সফরমার। অনেকে ট্রান্সমিটার বলে, শব্দটা ভুল, সেটা হলো ট্রান্সফরমার। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা স্টুডেন্ট, দেখো, ট্রান্সফরমার হচ্ছে এমন একটা যন্ত্র বা রূপান্তরক হচ্ছে এমন একটা যন্ত্র যা প্রবাহ এবং ভোল্টেজ দুইটাকেই পরিবর্তন করে। তাহলে স্বকীয় ট্রান্সফরমারের সংজ্ঞাটা কি, ডেফিনিশনটা কি? ট্রান্সফরমার হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে নিম্ন প্রবাহের উচ্চ ভোল্টেজকে উচ্চ প্রবাহের নিম্ন ভোল্টেজে অথবা উচ্চ প্রবাহের নিম্ন ভোল্টেজকে নিম্ন প্রবাহের উচ্চ প্রবাহের নিম্ন ভোল্টেজকে নিম্ন প্রবাহের উচ্চ প্রবাহের নিম্ন ভোল্টেজকে নিম্ন প্রবাহের উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা হয়। অর্থাৎ ভোল্টেজ যদি কম থাকে, প্রবাহ থাকবে বেশি। প্রবাহ যদি কম থাকে, ভোল্টেজ থাকবে বেশি। আবার প্রবাহ যদি বেশি থাকে, ভোল্টেজ থাকবে কম। সেই হিসাবে আমরা জানি যে ট্রান্সফরমার দুই রকমের। একটা হলো আরোহী ট্রান্সফরমার, আরোহী, ইংরেজিতে এটাকে বলা হয়েছে স্টেপ আপ। এটা হলো অবরোহী। যাকে বলা হয়েছে স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমার কি? স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে উচ্চ প্রবাহের নিম্ন ভোল্টেজকে নিম্ন প্রবাহের উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করে যে ট্রান্সফরমার, তাকে বলা হয়েছে আরোহী ট্রান্সফরমার। বুঝছি বিষয়টা? বুঝছি তো? উচ্চ প্রবাহের নিম্ন ভোল্টেজকে নিম্ন প্রবাহের উচ্চ ভোল্টেজে পরিণত করে যে ট্রান্সফরমার, তাকে আমরা বলছি আরোহী ট্রান্সফরমার। সাধারণত এটা কোথায় থাকে? পাওয়ার স্টেশনে থাকে।
দেখবা পাওয়ার স্টেশন থেকে তার তোমার ওইটা আমরা বলি খাম্বার মধ্যে দিয়ে যায়, আর একটা হলো টাওয়ারের মধ্যে দিয়ে যায়। দেখবা গ্রামগঞ্জের অনেক দূর দিয়ে টাওয়ারের মধ্য দিয়ে ওই মাধ্যমে ওই তার নিতেছে, ঠিক আছে। সেইখানে আরোহী ট্রান্সফরমার ব্যবহার করা হয়, কারণ সেখানে ভোল্টেজ অল্প উৎপন্ন করা হয়, কিন্তু অল্প ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তরিত করে তোমার জাতীয় গ্রেডে নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই আরোহী ট্রান্সফরমার ব্যবহার করা হয় টেলিফোন, এসিতে চলে, টেলিগ্রাফ ও টেলিভিশনে। উদাহরণ দিলাম, টেলিফোন, টেলিগ্রাফ এবং টেলিভিশনে তোমার এই আরোহী ট্রান্সফরমার ব্যবহার করা হয়, বুঝছি। আর বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হয় অবরোহী ট্রান্সফরমার। আমরা রাস্তাঘাটে বেরোলেই দেখি যে ট্রান্সফরমার কি করে, উচ্চ প্রবাহের নিম্ন প্রবাহের উচ্চ ভোল্টেজকে উচ্চ প্রবাহের নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করে। অর্থাৎ এটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তরিত করে, আর এটা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তরিত করে। দেখো আমাদের বৈদ্যুতিক সরঞ্জাম, দেখো রাস্তায় খাম্বার মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবাহী তার গেছে, তখন সেখানে ট্রান্সফরমার আছে। সেই ট্রান্সফরমার কি করে, সেই উচ্চ ভোল্টেজকে 220 ভোল্টেজে রূপান্তরিত করে আমাদের বাসা বাড়িতে পাঠায়। দেখো তাহলে অবরোহী ট্রান্সফরমার ব্যবহার করা হয় বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য। দেখো এখানে আরেকটা বিষয় আছে, বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যবহার করার জন্য এই ট্রান্সফরমার ব্যবহার করা হলো। দেখো এটাতে মাইক, এসিতে চললে এসিতে মানে চলে এরকম মাইক, তারপর তোমার ক্যাসেট প্লেয়ার, রেডিও, যদি এসিতে চলে, ব্যাটারিতে চলে না, তাহলে অবরোহী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। দেখো আচ্ছা, এই যে এইখানে একটা ট্রান্সফরমারের ছবি দেখছো, এটা কাঁচা লোহার তৈরি এরকম একটা পাত। এই পাতের একটা পাতের উপরে চার্জ ভার্নিশের সাহায্যে অন্তরিত করে আরেকটা পাত বসানো হয়, ওই পাতের উপর অন্তরিত করে আরেকটা পাত বসানো হয়। এইভাবে অনেকগুলা পাত বসিয়ে পাতগুলোর মধ্যে যেন বায়ু না থাকে, এবং একটা পাত যেন আরেকটা পাতের সাথে অন্তরিত থাকে। এই ধরনের বেশ কয়েকটা পাতকে একত্রে বেঁধে আটি বাঁধা হয়। এইগুলাকে বলা হয়েছে কোর বা মজ্জা। অতঃপর বিপরীত প্রান্তে অন্তরিত তার পেঁচিয়ে এই ট্রান্সফরমার তৈরি করা হয়। দেখো আচ্ছা, যে ট্রান্সফরমারের যে অংশে তুমি তড়িৎ প্রবাহ দিবা তাকে বলা হয়েছে মুখ্য বর্তনী, ঠিক আছে, মুখ্য কুণ্ডলী, প্রাইমারি পি। আর যেখান থেকে পাওয়া যাবে সেখানে বলা হবে সেকেন্ডারি এস। এখন একটা জিনিস দেখো, এটার কার্যপ্রণালীটা দেখো। মুখ্য কুণ্ডলীতে ইপি পরিমাণ ভোল্টেজ যদি পরিবর্তী ভোল্টেজ যদি প্রয়োগ করো, মুখ্য কুণ্ডলীতে ইপি পরিমাণ পরিবর্তী ভোল্টেজ যদি প্রয়োগ করো, তাহলে মুখ্য কুণ্ডলীতে আইপি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। মুখ্য কুণ্ডলীতে, আবার বলছি স্টুডেন্টস মনোযোগ দিয়ে শোনো, মুখ্য কুণ্ডলীতে ইপি পরিমাণ পরিবর্তী ভোল্টেজ প্রয়োগ করলে মুখ্য কুণ্ডলীতে আইপি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এই আইপি পরিমাণ তড়িৎ প্রবাহ এই কোর বা মজ্জাতে চুম্বক ফ্লাক্স উৎপন্ন করে, ফলে একটা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে সেটা হয় আদর্শ মান হচ্ছে ইপি। সুতরাং ফ্যারাডের সূত্রানুসারে আমরা পাই, দেখো ইপি ইজ ইকুয়াল টু এন ডিফাই বাই ডিটি। অর্থাৎ এখানে দেখো আইপি পরিমাণ প্রবাহ নিছো, এইখানে পাক সংখ্যা যদি হয় এন, পাক সংখ্যা এন, পি যেহেতু মুখ্য কুণ্ডলী প্রাইমারি তাই এন পি মুখ্য কুণ্ডলী, আর ক্ষুদ্র ডিটি সময় যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, আমি বলছি যে ইপি পরিমাণ তড়িৎচালক বল প্রয়োগ করলে আইপি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এই আইপি পরিমাণ তড়িৎ প্রবাহ কোর বা মজ্জাতে চুম্বক ফ্লাক্স উৎপন্ন করে, ফলে আরেকটা আবিষ্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, যা আদর্শ মান হিসাবে ইপি এর সমান। সো ইপি ইজ ইকুয়াল টু মাইনাস এনপি ডিফাই বাই ডিটি। আচ্ছা, এখন যদি কোনো কারণে লিকেজ না হয়, দ্যাট মিন্স ক্ষরণ না হয়। ক্ষরণ কখন কম হয়? যখন
পাতগুলোর মাঝখানে বায়ু থাকে, সুন্দরভাবে অন্তরিত করা না হয় তাহলে লিকেজ থাকে। আর যদি সুন্দরভাবে অন্তরিত করা হয় এবং বায়ু না থাকে তাহলে লিকেজ হয় না। আর যদি লিকেজ না হয় তাহলে গৌণকুণ্ডলীতেও একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। সে আবিষ্ট তড়িৎচালক বলের মান যদি হয় ইএস, তাহলে কি হবে দেখো, তাহলে এখানে গৌণকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান যদি হয় তাহলে এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, সেটা হচ্ছে আইএস। এবং এই কুণ্ডলীর পাক সংখ্যা যদি হয় এনএস, তাহলে এই ক্ষেত্রেও আমরা পাই ইএস ইজ ইকুয়াল টু মাইনাস এনএস ডিভাই বাই ডিটি। সুতরাং আমরা একটাকে আরেকটা দিয়ে ভাগ করে পাই ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। খেয়াল করো ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। এই সমীকরণ থেকে আমরা আসতে পারি ই ইজ প্রপোর্শনাল টু এন। ইট মিনস আবিষ্ট তড়িৎচালক বল পাক সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ যেখানে পাক সংখ্যা বেশি হবে সেইখানে বেশি তড়িৎচালক বল পাওয়া যাবে। দেখো তুমি এই চিত্রটা খেয়াল করে দেখো, ফিগারটা খেয়াল করে দেখো, এটা হলো মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা কম আর গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা বেশি। তাহলে গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা বেশি হয়, গৌণকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল বেশি হবে, অর্থাৎ এটা আমি আরোহী ট্রান্সফরমার রাখছি। আর যদি উল্টা করে দিতাম, যদি এইখানে পাক সংখ্যা বেশি দিতাম অর্থাৎ বেশি ভোল্টেজ, আর এইখানে পাক সংখ্যা যদি কম হতো তাহলে কম ভোল্টেজ পেতাম, তখন সেটাকে আমরা বলতাম অবরোহী ট্রান্সফরমার। অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা কম, গৌণকুণ্ডলীতে পাক সংখ্যা বেশি, ফলে মুখ্য কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের চেয়ে গৌণকুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান বেশি, তখন সেটাকে আমরা বলবো আরোহী ট্রান্সফরমার। আর যদি মুখ্য কুণ্ডলীতে তড়িৎচালক বলের মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যার মান বেশি থাকে, গৌণকুণ্ডলীতে পাক সংখ্যার মান কম থাকে, তাহলে এই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান ইপি, এই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান ইএস এর তুলনায় অনেক বেশি হবে, ফলে কি হবে, এটা অবরোহী ট্রান্সফরমার হবে। বুঝছি? আচ্ছা, এখন দেখো মুখ্য কুণ্ডলীতে ইবি পরিমাণ তড়িৎচালক বল, পরিবর্তিত তড়িৎচালক বল প্রয়োগ করায় তোমার আইবি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া গেছে। আবার গৌণকুণ্ডলীতে ইএস আবিষ্ট তড়িৎচালক বলের মান ইএস এবং আইএস হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এখন বলছি আগেই, যদি ক্ষরণ না হয় তাহলে মুখ্য কুণ্ডলী আর গৌণকুণ্ডলীর ক্ষমতা সমান অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি। শক্তি নিত্যতার সূত্রানুসারে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণকুণ্ডলীর ক্ষমতা সমান হবে। দেখো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণকুণ্ডলীর ক্ষমতা অ্যাকর্ডিং টু শক্তি নিত্যতার সূত্র, কনজারভেশন অফ এনার্জি। শক্তির নিত্যতা সূত্র থেকে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা ইজ ইকুয়াল টু গৌণ কুণ্ডলীর ক্ষমতা। এখন ক্ষমতা হলো ভোল্ট আর অ্যাম্পিয়ারের গুণফল, তার মানে ইপি ইন্টু আইপি ইজ ইকুয়াল টু ইএস ইন্টু আইএস। সুতরাং ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। দেখো আগেরটা ছিল ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস, এখন একটা হলো ইপি বাই ইএস আইএস বাই আইপি, দ্যাট ইজ ই ইজ প্রপোর্শনাল টু আই, ইনভার্সলি প্রপোর্শনাল টু আই। ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আই, অর্থাৎ প্রবাহ মাত্রার ব্যস্তানুপাতিক। আবিষ্ট তড়িৎচালক বল প্রবাহ মাত্রার ব্যস্তানুপাতিক। দেখো একটা বিষয়, তাহলে যদি ভোল্টেজ বেশি হয় তাহলে তার প্রবাহ কম হয়। দেখো ভোল্টেজ যদি বেশি হয় তাহলে প্রবাহ কম হয়, আর যদি ভোল্টেজ কম হয় তাহলে প্রবাহ বেশি হয়। তার মানে অল্প প্রবাহের বেশি ভোল্টেজকে বেশি প্রবাহের অল্প ভোল্টেজে রূপান্তরিত করলা, সেটা হইতাছে বেশি প্রবাহের অল্প ভোল্টেজে রূপান্তরিত করলা, সেটা হলো অবরোহী। আর বেশি প্রবাহের অল্প ভোল্টেজকে, আসলে ভোল্টেজটা দেওয়া হয়, বেশি প্রবাহের অল্প ভোল্টেজকে অল্প প্রবাহের বেশি ভোল্টেজে রূপান্তরিত করবা, সেটা হইতাছে আরোহী ট্রান্সফরমার। আই থিঙ্ক ক্লিয়ার টু অল যে আমরা পাইছি
দুইটা সূত্র, একটা হলো ইপি বাই ইএস, ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনএস এনপি বাই এনএস, আবার ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। ঠিক আছে, আমাদের যে কোনোটা ইচ্ছা আমরা এইটা দিয়েও করতে পারি অঙ্ক, এইটা দিয়েও অঙ্ক করতে পারি গাণিতিকভাবে। তো আমরা ট্রান্সফরমার পড়লাম, পারস্পরিক আবেশের ব্যবহার। এখন দেখো চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। চৌম্বক ক্ষেত্রে দেখো আমরা জানি স্বকীয় আবেশের কারণে কি হয়। স্বকীয় আবেশের কারণে প্রবাহ মাত্রা শূন্য মান থেকে একটা সর্বোচ্চ স্থির মান অর্থাৎ আই মানে পৌঁছতে কিছুটা সময় লাগে। ঠিক আছে, এই সময়ের মধ্যে আবিষ্ট তড়িৎ প্রবাহটা কিছুটা বিঘ্নিত হয়, বাধাপ্রাপ্ত হয়। এখন বর্তনীতে তুমি যদি তড়িৎ প্রবাহ চালু রাখতে হয় যদি তোমাকে চালু রাখতে হয়, তাহলে কিছুটা বাড়তি কাজ করতে হয়। এই কাজটা হলো চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। এখন মনে করো টি সময়ে কোনো বর্তনীতে প্রবাহ মাত্রা আই, কোনো মুহূর্তে প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু আই। সুতরাং ডিটি সময়ে কৃত ক্ষুদ্র কাজ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু আই ডিটি। তাহলে এখন প্রবাহ মাত্রা 0 থেকে আই পর্যন্ত উঠাইতে মোট যে কাজ করতে হয়, প্রবাহ মাত্রা 0 থেকে আই পর্যন্ত, শূন্য মান থেকে সর্বোচ্চ আই পর্যন্ত বৃদ্ধি করতে যে কাজ করতে হয় সেটা হলো সঞ্চিত শক্তি। তাহলে প্রবাহ মাত্রা শূন্য থেকে আইতে পরিণত করতে মোট কাজ সঞ্চিত শক্তি W is equal to integration dW is equal to integration 0 to I dt। এখন E is equal to L di by dt। দেখো E is equal to L di by dt, বুঝতে পারছো বিষয়টা? E is equal to L di by dt। এখন দেখো I dt, তাহলে E is equal to L di by dt। দেখো আমার এখানে মুহূর্তে প্রবাহ মাত্রা এটা হয় আই ডিআই, ডিডব্লিউ আছে ইআই ডিআই, একটা ভুল হয়েছে, আবিষ্ট তড়িৎ চালক বল হচ্ছে ই, তাহলে ডিডব্লিউ হলো ইআই ডিআই, সরি ফর ইন্টারাপশন। ইজ ইকুয়াল টু ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ইআই আচ্ছা, E is equal to L di by dt। তো দেখো 0 to I, দেখো
তাহলে দেখো এল ডিআই বাই ডিটি ইন্টু ডিআই ডিটি, এল ডিআই বাই ডিটি ইআই ডিআই, ঠিক আছে। আচ্ছা এটা ডিটি হবে, সরি, আচ্ছা ডিটি। তাহলে দেখো ডিটি ডিটি ক্যান্সেল, এল বাইরে আনো, 0 টু আই আই ডিআই। তো দেখো এল তো আছে, এটার ইন্টিগ্রেশন করলে হয় আই স্কোয়ার বাই 2, 0 টু আই, দ্যাট ইজ এল হাফ আই স্কোয়ার মাইনাস 0। সুতরাং সঞ্চিত শক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, ঠিক আছে। আবার একটু আলোকপাত করতেছি বিষয়টা, দেখো একটু প্রবলেম হয়েছে একটু। আচ্ছা আমরা বলছি যে স্বকীয় বেশের কারণে কি হয়, যখন প্রবাহ মাত্রা শুরু হয় তখন প্রবাহ মাত্রা শূন্যমান থেকে সর্বোচ্চ আই পরিমাণে আই মাত্রায় পৌঁছায়। তাহলে এই আই পর্যন্ত পৌঁছতে সময় প্রয়োজন। এই সময়ের মধ্যে প্রবাহ মাত্রা পরিবর্তনের জন্য বা চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের জন্য একটা তড়িৎচালক বল এই মূল প্রবাহকে বাধা দেয়, ঠিক আছে। এই বাধার বিরুদ্ধে যে কাজটা করতে হয় সেই কাজটাই হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি। এখন দেখো ধরো কোনো একটা মুহূর্তে বর্তনীতে প্রবাহ মাত্রা আই এবং ডিটি সময়ে কাজ হচ্ছে ডিডাব্লিউ, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু ইআই ডিআই, ইআই ডিআই, ঠিক আছে, বুঝছি বিষয়টা, ইআই ডিআই। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা আবার ই ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, এখানে ই এর মান বসাই দিলাম, এল ডিআই বাই ডিটি ইন্টু 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 ডিটি, ডিটি সময় তো, সরি বারবার ভুল করতেছি এক জিনিস। আচ্ছা তাহলে ডিটি কাটা গেল, ইআই ডিআই, অতঃপর ইন্টিগ্রেশন করে আমরা পেলাম ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, ঠিক আছে। স্টুডেন্টস বুঝছো বিষয়টা। এইখানে আরেকটা মানে আবেশ জাতীয় যা কিছু ছিল সব শেষ হলো। এখন দেখো প্রবাহ মাত্রা, প্রবাহ কয় রকমের, 2 রকমের। একটা দেখো ডিসি প্রবাহ, সমপ্রবাহ, সমপ্রবাহ, এটার ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, সংক্ষেপে ডিসি। আরেকটা হলো পরিবর্তী প্রবাহ বা দিক পরিবর্তী প্রবাহ, এনিওয়ে পরিবর্তী প্রবাহ, ইংরেজিতে বলা হয় অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, সংক্ষেপে এটাকে বলা হয় এসি। আমরা এসি ডিসি অনেক নাম শুনছি তাই না। আচ্ছা আমাদের মাথার উপর যে ফ্যান চলে, এই যে লাইট জ্বলছে, সব কিছুই এর হলো এসি কারেন্টের জন্য, আর ব্যাটারি থেকে আমরা পাই ডিসি কারেন্ট। অর্থাৎ দেখো যদি গ্রাফের সাহায্যে প্রকাশ করি তাহলে দেখো এদিক দিয়ে হলো সময়, এদিক দিয়ে প্রবাহ মাত্রা লেখচিত্র অঙ্কন করলাম। শূন্য সময়ে প্রবাহ মাত্রা ছিল এতটুকু, এটা হলো ডিসি। সময়ের সাথে সাথে যদি কোনো প্রবাহের মান ও দিক কোনোটাই পরিবর্তিত না হয় তাহলে সেই প্রবাহকে আমরা বলি সমপ্রবাহ। বুঝছি বিষয়টা। সময়ের সাথে সাথে প্রবাহ মাত্রার মান এবং দিক কোনোটাই পরিবর্তিত না হলে সেটাকে আমরা বলি সমপ্রবাহ। সাধারণত আমরা এটা ব্যাটারি থেকে পাই। আর একটা হলো পরিবর্তী প্রবাহ। দেখো সময়ের সাথে সাথে প্রবাহ মাত্রার মান এবং দিক দুটোই পরিবর্তিত হয়, এটাকে সাইন তরঙ্গের সাথে প্রকাশ করা যায়। এদিক দিয়ে টি সময়, এদিক দিয়ে প্রবাহ মাত্রা আই নিয়ে লেখচিত্র অঙ্কন করলে দেখো সময় যখন শূন্য প্রবাহ শূন্য, সময় বাড়ছে প্রবাহ বাড়ছে, আবার সময় কমছে প্রবাহ কমছে, বাড়ছে প্রবাহ কমছে, আবার সময় বিপরীত দিকে অগ্রসর হয়ে সর্বোচ্চ হয়েছে আবার সর্বনিম্ন প্রাপ্ত হয়েছে। তখন এই প্রবাহটাকে আমরা বলি কি কারেন্ট, এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহ বা দিক পরিবর্তী প্রবাহ। বুঝছি বিষয়টা। সময়ের সাথে সাথে কোনো প্রবাহের মান এবং দিক দুটোই যদি পরিবর্তিত হয় এবং প্রবাহ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সর্বোচ্চ সর্বনিম্ন মান প্রাপ্ত হয় তখন সেই প্রবাহকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। আর যে তড়িৎচালক বলের ক্রিয়ায় এটা হয় সেটাকে বলা হয়েছে পরিবর্তী তড়িৎচালক বল, সেটাকে বলা হয়েছে পরিবর্তী তড়িৎচালক বল। আমরা একে দেখাবো, প্রমাণও করব।
দেখো, যে তড়িৎচালক বলের ক্রিয়ায় প্রবাহ মাত্রা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর শূন্য মান থেকে সর্বোচ্চ মান প্রাপ্ত হয় এবং এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তনও করে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিক পরিবর্তন করে প্রবাহ মাত্রার মান শূন্য মান থেকে সর্বোচ্চ মান প্রাপ্ত হয়, আবার শূন্য মান আবার সর্বোচ্চ মান প্রাপ্ত হয়, সেই প্রবাহটাকে আমরা বলি দিক পরিবর্তী প্রবাহ। আর যে তড়িৎচালক বলের ক্রিয়ায় এটা হয় সেটাকে বলা হয়েছে দিক পরিবর্তী তড়িৎচালক বল। তাহলে এইটাকে এটাকে আমরা সাইনোসোডিয়াল আমরা বলি, সাইনোসোডিয়াল তার মানে সাইন সদৃশ্য তরঙ্গ। আর এটা হলো ডিসি কারেন্ট। দেখো, সময়ের সাথে সাথে মান এবং দিক কোনোটাই পরিবর্তিত হচ্ছে না, আর এটা সময়ের সাথে সাথে মান এবং দিক পরিবর্তিত করছে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রবাহ মাত্রা বা তড়িৎচালক শক্তির মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, দেখো এটা আমরা একটু সমীকরণের সাহায্যে দেখাই পরিবর্তী প্রবাহটা কিভাবে আসে। ধরো, এটা একটা চুম্বকের উত্তর মেরু, এটা একটা চুম্বকের উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। আমরা সুষম চুম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য এই কাজটা করলাম। এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। তাহলে বড় রেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়। এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলাম। এই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে কি? এই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। এটা এক্স ওয়াই একটা অক্ষ, এক্স ওয়াই একটা অক্ষ। এইখানে একটা কুণ্ডলী ছিল। প্রথমত এক্স ওয়াই অবস্থানে কুণ্ডলীটা লম্ব ছিল, কিন্তু কুণ্ডলীটা একটা সময় ঘুরে এরকম হয়ে গেল। এরকম হয়ে গেল। তার মানে এটা হলো কুণ্ডলী। এই কুণ্ডলীটা একটু সুন্দর করে আঁকলে এরকম হতো না? ঠিক আছে, এটা একটা কুণ্ডলী, এটার পাক সংখ্যা হচ্ছে n, এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে। ঠিক আছে, থিটা কোণে আসলো। তাহলে চুম্বক ক্ষেত্র বি, চুম্বক ক্ষেত্র বি, কুণ্ডলীর ক্ষেত্রফল এ, পাক সংখ্যা n। তাহলে যখন এক্স ওয়াই অক্ষের চতুর্দিকে ছিল তখন কি ছিল? ফাই ইকুয়াল টু এন এ বি। এটা এক্স ওয়াই অক্ষ। কিন্তু যখন টি সময় ঘুরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অক্ষের দিকে আসলো, টি সময় যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা দিকে ঘুরে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অবস্থানে আসলো, তাহলে তখন কি হলো? তখন ফাই হলো, দেখো, তখন ফাই হলো এন এ বি কস থিটা। এখান থেকে এখানে করলে বি এর উপাংশ হলো কস থিটা, বি কস থিটা। এই অক্ষ বরাবর উপাংশ ছিল বি, এর বরাবর উপাংশ হলো বি কস থিটা। তাহলে ই ইকুয়াল ফাই ইকুয়াল টু এন এ বি কস থিটা। এখন টি সময়ে কৌণিক সরণ ইকুয়াল টু থিটা হলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি। বুঝছি? আচ্ছা, তাহলে এই সমীকরণটা দাঁড়ালো কি? ফাই ইকুয়াল টু এন এ
বি কজ ওমেগা টি, এন এ বি কজ ওমেগা টি। এখন দেখো ই ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, ফ্যারাডের সূত্র অনুসারে আমরা পাইছিলাম। দেখো মাইনাস ডি ডিটি অফ ফাই এন এ বি কজ ওমেগা টি। এখন ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে এন এ বি তো অনুভূমিক প্রাবল্য, এন এ বি কজ ওমেগা টি হলো সাইন ওমেগা টি, আর ওমেগা টি করলে হয় ওমেগা। এই কজ হলো মাইনাস সাইন, তাই এখানে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল, তাহলে ই ইজ ইকুয়াল টু এন এ বি কস থিটা সাইন ওমেগা টি। এখন এন এ বিটাকে তুমি যদি এন এ বি ওমেগাটাকে তুমি যদি ই নট ধরো, তাহলে ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এটা হলো পরিবর্তিত তড়িৎচালক বল পাইলা, ঠিক আছে? এটা হলো পরিবর্তিত তড়িৎচালক বল পাইলা। তাহলে আই ইজ ইকুয়াল টু ই বাই আর না, আই ইজ ইকুয়াল টু ই বাই আর, কি কত? ই নট সাইন ওমেগা টি বাই আর। এখন দেখো আই যদি ই বাই আর হয়, ই নট বাই আর রে আমরা আই নট লিখতে পারি, তাহলে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এই হলো পরিবর্তী প্রবাহ, আর এটা হলো পরিবর্তী তড়িৎচালক বল, বুঝছি? তাহলে দেখো আমরা যে পরিবর্তী প্রবাহ আসছিলাম, সেই পরিবর্তী প্রবাহের সমীকরণটা কি দাঁড়ালো? সাইন তরঙ্গ অনেকটা এইরকম, তাই না? আচ্ছা দেখো সাইন তরঙ্গ, তাহলে এই বরাবর আই, এই বরাবর টি, তাহলে অনেকটা সাইন কার্ভের মতো, ঠিক আছে? অনেকটা সাইন কার্ভের মতো। আচ্ছা সাইন কার্ভের মতো না, অনেকটা। তাহলে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, পরিবর্তী প্রবাহের সমীকরণ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখানে কতগুলো রাশি আছে। একটা হলো পরিবর্তন চক্র বা পূর্ণ চক্র। পরিবর্তন চক্র বা পূর্ণ চক্র কাকে বলবো? প্রবাহ মাত্রার মান শূন্য মান থেকে সর্বোচ্চ মান প্রাপ্ত হয়, আবার একই দিকে শূন্য মানে পরিণত হলে একটা পূর্ণ চক্র হয়, ঠিক আছে? এটা হলো একটা পূর্ণ চক্র। ওই থেকে এই বিন্দুতে আসলো, এটা হলো একটা পূর্ণ চক্র। শূন্য মান থেকে সর্বোচ্চ মান প্রাপ্ত হয়, আবার একই দিকে শূন্য মান প্রাপ্ত হলে এটাকে বলা হয় পরিবর্তন চক্র বা পূর্ণ চক্র। তাহলে একটা পরিবর্তন চক্র বা পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল, এটাকে টি দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে? আচ্ছা প্রবাহ মাত্রা যে কোনো একদিকে প্রবাহ মাত্রা সর্বোচ্চ মানকে আমরা বলি পূর্ণ মান বা বিস্তার। তাহলে এদিকে আই, এদিকে মাইনাস আই নট, পূর্ণ মান বা বিস্তার, এই হচ্ছে আই নট, পূর্ণ মান বা বিস্তার, বুঝছি? আচ্ছা এখন দেখো তো এইখানে সবগুলো রাশি ওমেগা হইতেছে কৌণিক কম্পাঙ্ক অথবা কৌণিক বেগ। ওমেগা ইজ ইকুয়াল টু কৌণিক কম্পাঙ্ক, বা কম্পাঙ্ক কাকে বলবো? এক সেকেন্ডে এরকম যতগুলো পূর্ণচক্র সম্পন্ন করবে, এক সেকেন্ডে যতগুলো পূর্ণচক্র সম্পন্ন করে তাকে আমরা বলি কম্পাঙ্ক, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আজকে কি পড়লাম? দেখো আজকে আমরা পড়লাম পারস্পরিক আবেশের একটা ব্যবহার, সেটা হচ্ছে তোমার রূপান্তরক বা ট্রান্সফরমার, আরোহী ট্রান্সফরমার, অবরোহী ট্রান্সফরমার, অবরোহী ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় সেটা শিখলাম। আর শিখলাম ট্রান্সফরমারের কার্যাবলী, ঠিক আছে? ট্রান্সফরমারের কার্যাবলী থেকে আমরা শিখলাম পাক সংখ্যা আর তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক, আবিষ্ট তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক, আর হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল আর আবিষ্ট প্রবাহের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা এরপরে পড়ছি আমরা প্রবাহ মাত্রা, সেটা হলো এসি কারেন্ট, ডিসি কারেন্ট, অর্থাৎ সমপ্রবাহ আর পরিবর্তী প্রবাহ। সমপ্রবাহকে আমরা বলি ডাইরেক্ট কারেন্ট বা সংক্ষেপে ডিসি, আর পরিবর্তী প্রবাহকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট সংক্ষেপে এসি। ইভেন আমরা অল্টারনেটিং কারেন্টের সমীকরণটা পর্যন্ত বের করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা
আজকের ক্লাসে হয়তো আর সময়ের সংক্ষিপ্ততা সময়ের কারণে আমরা আর ক্লাস নিতে পারতেছি না। নেক্সট ক্লাসে তোমাদের এই পরিবর্তিত তড়িৎচালক বল সম্পর্কে আলোচনা করব, প্রবাহ সম্পর্কে আলোচনা করব, মূল গড় বর্গবেগ, গড় বেগ, আরএমএস বেগ অর্থাৎ রুট মিন স্কোয়ার কারেন্ট, দ্যাট ইজ প্রবাহ মাত্রার মূল গড় বর্গবেগ। ঠিক আছে, একটা হলো গড় মান, একটা হলো গড় বর্গমান, আর একটা হলো মূল গড় বর্গমান। সুতরাং আজকে যতটুকু হয়েছে, আজকে তোমাদের কোনো অঙ্ক বা গাণিতিক সমস্যা HW নাই, দ্যাট ইজ হোমওয়ার্ক নাই। তোমরা শুধু এইটুকু আজকে পড়বা এবং সমীকরণগুলো মনে রাখবা। আগামী দিন যখন আমরা পড়বো তখন এই সমীকরণগুলোর সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটা তোমাদের দেখানোর ব্যবস্থা করব। হয়তো তোমাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ আমার ক্লাসটা এতক্ষণ সময় কন্টিনিউ করার জন্য। তোমাদের আগামী ক্লাসেও তোমাদেরকে একই রকমভাবে আমন্ত্রণ জানাবো, আবার ক্লাসে আসবো। থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ।